আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেশের শাসন ব্যবস্থাটা খুব রদবদল হতে যাচ্ছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। যাই হোক, আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা অনেক সময় আপনাদের সাথে তথ্য শেয়ার করি, বিচার বিশ্লেষণ করে কথা বলি, সেগুলো অনেক সময় হয় না। দেখেন, পদক্ষেপ নেওয়া, প্ল্যান নেওয়া আর বাস্তবায়ন করা কিন্তু এক নয়। একটা পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, ১৯৭২ সালে সংবিধান বাতিল করবে, হয়েছে? রাষ্ট্রপতিকে বাতিল করে দেবে, হয়েছে? হয়নি। পদক্ষেপ নিতে পারে, প্ল্যান পরিকল্পনা নেওয়া সহজ, বাস্তবায়ন করা কঠিন, অনেক কঠিন। তো দেশের যে অবস্থা, যে দেশের গত কালকে এবং পরশু দিনের যে অভ্যন্তরীণ যে কোন্দল, সে বিষয়ে একটা শাসন ব্যবস্থার ভিতরে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেই প্ল্যান পরিকল্পনায় হাঁটছে বাংলাদেশ। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবসময় প্রোটোকল দিয়ে আসছে এবং সকল কিছু সহযোগিতা করছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর কথা মতো তিনি বা সেনাবাহিনীর যেভাবে রাষ্ট্রটা পরিচালনা চাচ্ছে, তিনি কিন্তু সেভাবে পরিচালনা করছে না। বিদেয়ী তাদের ভিতরে আপনারা দেখেছেন অনেকবারই একটা অন্তর্দ্বন্দ্ব আছে। গত পরশুদিনও এই সেনাবাহিনীর ভিতরে ৩টা গ্রুপ হয়েছে। সেই গ্রুপের ভিতরেও গোলাগুলির একটা বাক বিতণ্ড হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম। এরপরে সেনাবাহিনীও চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকুক, কিন্তু কতটা সফল কতটা ব্যর্থ হবে সেটা ভিন্ন বিষয়। সেনাবাহিনী এর ভিতরে ৩টা পার্টের ভিতরে একটা অংশ চাচ্ছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসনামলে যেতে, আর একটা পার্ট চাচ্ছে যে না। কেননা তারা যা ইতিহাস রিসার্চ করে দেখেছে, যারা রাজনীতির ভিতরে যেই সেনাবাহিনীর যেই টিমটা আসতে চাচ্ছে না, তাদের বিষয়টা হচ্ছে যারাই সেনাবাহিনীতে আসছে, যেমন মনে করেন ১৯৭৫ সালে ১৫ই আগস্টে যে দুর্ঘটনা ঘটাইয়ে যে সেনাবাহিনী আসছে, তাদের কিন্তু চরম খেসারত দিতে হয়েছে। আবার 7ই নভেম্বর, সেই 7ই নভেম্বরে যখন ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পর এবং তারও কিন্তু খেসারত দিতে হয়েছে, কারণ কেউই বেঁচে থাকতে পারেনি। হোসেন মোহাম্মদ এরশাদকে পোষা প্রাণীর মতো রাখা হয়েছে খুব অবস্থায়। তো সুতরাং সেই সেক্টরটা চাচ্ছে না রাজনীতির প্ল্যাটফর্মে ঢুকে এই তাদের যে বদনাম, যে অকেরেন্স, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো তখনকার সময়, যেমন ১৯৭৫ সালে ১৫ই আগস্টে যখন আওয়ামী লীগের সপরিবারে হত্যা করা হয়েছে, তাহলে বাংলাদেশে তখন একটা দলই প্রতিষ্ঠিত ছিল। সেটা যখন শেষ হয়ে গেছে, তাদের পরিবারের কেউ নেই। এমনকি দুইটা মেয়ে ছিল, শেখ রেহেনা আর সেই ছোট্ট খুকি শেখ হাসিনা, তারা ইন্ডিয়াতে। সুতরাং তারাও আসতে পারেনি। তখন একটা ভিন্ন প্ল্যাটফর্ম ছিল। এরপরে আবার সিবিআই যুদ্ধ করে স্বঘোষিত রাষ্ট্রপতি বা সিবিআই যুদ্ধ করে যে শাসন ভার নিয়েছিলেন এই জিয়াউর রহমান, তখনও কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে না। তো এখনের পরিবেশটা হচ্ছে একটা বাংলাদেশে বৃহৎ 2টা রাজনৈতিক দল, সেখানে যে করে একটা সেখানে যদি সামরিক শাসনের দিকে যাইতে চায়, তাহলে দেখা গেছে এই 2টা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ করে টিকে থাকা সম্ভব নয়। কারণ 2টা রাজনৈতিক দলই 18-20 ব্যবধানে, অর্থাৎ জনসমর্থনের দিক থেকে বাংলাদেশের দ্বিমুখী একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। একবার আওয়ামী লীগ, একবার বিএনপি। এই বিএনপি এবং আওয়ামী লীগের উপরই নির্ভরশীল বাংলাদেশের রাজনীতির প্ল্যাটফর্ম। সেখানে তাদেরকে ওভারকাম করে তারা এই সামরিক শাসনে যাইতে চায় না। যেমন রিসেন্টলি যে ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন, এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সামরিক শাসনটা, তারা কিন্তু দেশে থাকতে পারেনি, তাদের
অবস্থা খুবই ভয়াবহ হয়েছে। এবং দেশে যদি থাকতো হয়তোবা তাদের কি যে হইতো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। সেজন্য সেনাবাহিনীর একটা পার্ট আমি খোলসায় করে বলছি যে বর্তমান সেনাপ্রধান তিনি চাচ্ছেন না সামরিক শাসনের দিকে যেতে, আর একটা পার্ট চাচ্ছে সামরিক শাসনের দিকে যেতে, আর একটা পার্ট হচ্ছে আওয়ামী লীগের পক্ষে। এই তিনটা পার্ট ভিতরে অন্তর্দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে বহির্বিশ্ব থেকেও সকলের একটা প্রভাব বিস্তার হচ্ছে। যেমন ভারত থেকে সরাসরি সেনাপ্রধান বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিমা রাষ্ট্রগুলো বলতেছেন, সব কিছু মিলিয়ে এরপরে আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে আর কি, যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমি এই চেয়ারের যোগ্য না, আমি এই চেয়ারের যে কাজকর্ম করতে হয় সেটা বিন্দু পরিমাণ আমার অভিজ্ঞতা নেই, আমি এগুলো পারি না বা আমি এগুলো জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। তাহলে বুঝতে হবে সে ব্যর্থ। এমন কিন্তু সাংবাদিক বলেছেন তাহলে তো আপনারা ব্যর্থতার দিকে যাচ্ছেন। হ্যাঁ, ব্যর্থতার দিকে যাচ্ছি, কিন্তু চেষ্টা করছি সফলতার দিকে যাওয়ার জন্য। তা আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনার যোগ্যতা নাই, আপনি এই চেয়ারের কার্যক্রম সম্পর্কে জানেন, আপনি কেন এখানে বসলেন? জাতি সেটা জানতে চায়। আবার যারা আপনাকে বসানো হয়েছে, যাকে বসাইছে, ধরেন সেনাবাহিনীরা বসে, সেনাপ্রধান বসেছে, তার কথাও তো আপনারা শুনছেন না, তাদের অনুযায়ী তো দেশ পরিচালনা করছেন না, তাহলে আপনি করতে চানটা কি? এই যে ভিতরে একটা অন্তর্দ্বন্দ্ব, এই একটা অন্তর্দ্বন্দ্ব। আর একটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুপস্থিতিতে মাহফুজ আলম সাহেব হল প্রধান উপদেষ্টা। এই যে প্ল্যান, মিশন এবং ভিশন, এগুলোই কেবল চালু করছে। যাই হোক, এখন সেনাবাহিনীর ভিতরে তিনটা পার্ট। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সে নিজে নির্দ্বিধায় বলেছেন আমি যোগ্য না, আমার বিন্দু পরিমাণ অভিজ্ঞতা নাই, বিন্দু পরিমাণ যোগ্যতা নেই, কিন্তু আমি চেষ্টা করছি। এরপরে সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাহলে আপনাদের উপদেষ্টার কি অবস্থা, তখন তিনি প্রশ্নের উত্তরে বলতেছেন যে আমি যেভাবে চেষ্টা করছি আমাদের উপদেষ্টারাও ঠিক সেভাবে চেষ্টা করতেছে, আমি যদি সফল করতে পারি তাহলে তারাও করতে পারবে। এই হলো দেশের অবস্থা, যেখানে বিপ্লবী সন্তানরা যারা আন্দোলন সংগ্রাম করেছে, হয় জাতীয় সরকার গঠন করা উচিত ছিল, না হয় যারা আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে তাদের পরিবার থেকে যোগ্য দেখে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তবে আমি বলবো, যা কিছুই বলেন না কেন আর যা কিছুই করেন না কেন, নির্বাচন চাবেন এটা সহজ বিষয় না। আগে সংস্কার করতে হবে। সকল অপরাধী, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, সকল অপরাধীর বিচারের আওতায় আনতে হবে। এবং এই জুন জুলাইতে যারা আমি টাকা দিতে পারছি কিন্তু আমি কিন্তু জীবন দেই নাই, আমার ভাই জীবন দেয় নাই, কথার কথা, আমার বোন জীবন দেয়, আমার ছেলে জীবন দেয় না, সুতরাং যারা জীবন দিয়েছে তাদের জন্য স্থায়ী একটা প্ল্যাটফর্ম, রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম করতে হবে, এবং সেটাকে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশ হবে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হওয়ার সম্ভাবনা আছে, উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয়ে কোন দিকে যায়, কারণ প্রতি সপ্তাহে কিন্তু একটার পর একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে হাঁটছে, কিন্তু সফল হওয়াটা তো এত সহজ বিষয় নয়। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, প্ল্যান করা সহজ, কার্যক্রম করা কিন্তু অনেক কঠিন। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।